অসংখ্য প্রশ্ন আসবে, উত্তর দেবেন অবশ্যই আমাদের বক্তারা, আমি শুধু উস্কে দেব। সঞ্চালক হওয়ার সুবিধা হচ্ছে বিষয়ের গভীরে না গিয়ে শুধুমাত্র ভালো বক্তাদের হাজির করলেই অনেকাংশে দায় এড়ানো যায়। আর সঞ্চালকের বিপদ হচ্ছে এরপর কে বলবেন তা ঠিক করা। তার কারণ যারা বসে আছেন তারা বাংলার শ্রেষ্ঠ বক্তা। কেউ ভাবছেন একটু পরে বলবো, কেউ ভাবছেন মধ্যে বলবো, সুতরাং আমি সহজ উপায় নিয়ে নিয়েছি। আমি একেবারে ডান দিক ধরে চলবো। এবার ইন্দ্রাণী দত্ত, সাংবাদিক, ফ্রিল্যান্সার সাংবাদিক ইন্দ্রাণী দত্ত মহাশয়া। নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন তাদের আপনারা সবাই চেনেন, আমাকে সেভাবে চেনেন না। কিন্তু দেখুন, ওই 33% একটা বিল অনেক দিন ধরে আনা হচ্ছে। তো আজকে যদি আমি মেয়েদের মধ্যে থেকে না আসতাম তাহলে সেই একটা দোষে এই মানে দুষ্ট হতো। তো সেই দোষটা থেকে আমাকে যেমন সুযোগ দেওয়া হয়েছে, তেমনি উদ্যোক্তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মহিলাদের যে একটা অংশগ্রহণ, যার জন্য অনেক বছর ধরে লড়াই চলছে নির্বাচনে অংশীদারিত্বের, সেক্ষেত্রে সব জায়গায় থাকা উচিত। তাদের প্রতিনিধি হয়ে আমি যা বলবো সেটা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। কিন্তু একটা সময় ছিল যখন ওই সাদা কালো কোনো চয়েস ছিল না, এমন কিছু এমন মিডিয়া, নির্দিষ্ট মিডিয়া আমাদের খোরাক জোগাতো, আমরা তাদের বিশ্বাস করতাম, বাধ্য হতাম। তারা কিন্তু এখনও আছেন। তাদের গায়ে একটা তকমা আছে, প্রসার ভারতী। তাদের ডিএ হয়, তাদের কি বলবো, তাদের নানান রকম মাইনার স্ল্যাব থাকে, নানান রকম কিছু থাকে কেন্দ্রীয় সরকারের হারে। তাদেরকে আপনারা কি দেখেন? কেন দেখেন না? কেন প্রশ্ন করেন না যে তাদের থাকার দরকারটা কি? কারণ আজকের যে ইস্যুটা, তারা কোন ভাগে পড়েন? তারা কর্পোরেট, না সোশ্যাল, না সরকারি? তাদেরকে মুক্ত করে দিয়ে প্রসার ভারতীর তকমা দিয়ে তাদের ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছিল। তারপরেও একটু ঘুরিয়ে দেখবেন আপনার টেলিভিশন রেডিওগুলো, যে তারা কি করেন। তারা অনেক দিন ধরেই কিন্তু কেন্দ্রে যে সরকার থাকে তার দিকে হেলে পড়েছিলেন, এখন একেবারে অবনত হয়ে গেছেন। কিন্তু তাদের কিন্তু মায়না আছে, পেনশন আছে, ডিএ আছে, এমনকি 7 বছর পর পর যে স্ল্যাবটা বাড়ে সে ব্যাপার স্যাপারও আছে। তাদের নিরাপত্তা ভরপুর। তাদেরকে কেউ ধর্তব্যের মধ্যে ধরেন না। সুতরাং তাদের কথা বলে আমি এই সময় যে 8 মিনিট অনেকটা খরচা করলাম সেটা বোধহয় বেশি বলে ফেললাম। কিছু মনে করিয়ে দিলাম তারা কিন্তু আছেন। এবারে আপনাদের আমি দুটো সিনেমার কথা মনে করিয়ে দেব। সেই দুটো সিনেমা, একটা হচ্ছে নায়ক ছবি, হিন্দিতে হয়েছিল, অনিল কাপুর সাংবাদিক হয়েছিলেন, আর সাংবাদিকতা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ নিয়ে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে কি করেছিলেন। আরেকটা সিনেমা একটু কম প্রচলিত, আলিগড় ছবি। সেখানে একটা খুব মার্জিনাল সমস্যা নিয়ে রাজকুমার রাও একটা রিপোর্টারের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে দেখিয়েছিলেন যে সত্যের জন্য কত দূর যাওয়া যায়, অর্থাৎ মার ধর খেয়ে সত্যটা। সেই প্রফেসর, আলিগড় ইউনিভার্সিটির প্রফেসরের যে প্রাইভেসি নিয়ে সমস্যা, তার প্রাইভেসির যে রাইট সেইটাকে এস্টাবলিশ করা, যেটা আমাদের একটা রাইটের মধ্যে এসে গেছে, সেইটাকে নিয়ে একজন রিপোর্টার কত দূর যেতে পারেন। এবার আসি দুটো সাক্ষাৎকার। ও দুটো ছিল সিনেমা, এবারে দুটো সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকার দুটো সিনেমার মতন করে তৈরি করা। কোন দুটো সাক্ষাৎকার? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এর ইলেকশনের আগে একজন নায়কের কাছে সাক্ষাৎকার দিলেন। সন্ধেবেলা সমস্ত টেলিভিশন মিডিয়ায় ঝকঝকে সুন্দর একটা সবুজ লনে, একদম স্ক্রিপ্টেড কতগুলো প্রশ্ন। কি করে তিনি আম খান, কত সুন্দর করে কিভাবে আমটা তিনি খান, এই ধরনের প্রশ্ন। আর একটা 2023-এর পঞ্চায়েত ইলেকশনের আগে
আমাদের মুখ্যমন্ত্রী তার পছন্দের সাংবাদিকের কাছে খুব গুটি গুটি একটা ইন্টারভিউ দিলেন। সেখানে দেখানো হলো যে পাবলিক ইন্টারভিউতে জানতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে এমন কিছু প্রশ্ন যেটা মুখ্যমন্ত্রী খুব স্বচ্ছন্দ, তার পছন্দের চ্যানেল, পছন্দের সাংবাদিক, তার কাছে পছন্দের ইস্যুগুলো তুলে সুন্দর করে দেওয়া হলো। তাতে কি হলো, টইটম্বুর ভোট আসলো 2019-এ 2023-এ, আপনি ঠকে গেলেন, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পারপাস সলভ হয়ে গেল। হতে পারে এটা পেইড ইন্টারভিউ, তাতে কার কি এসে যায়, কিন্তু মুশকিল হচ্ছে সাংবাদিকদের থেকে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হয়েছে আমরা জানি। কিন্তু 2015-এ এই কল্যাণীর মতন সুন্দর একটা শহর সল্টলেক 2015-এ, সেখানে শিক্ষিতের হার অনেক বেশি, এই কল্যাণীর মতোই খুব সুন্দর সাজানো গোছানো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের জায়গা। সেখানে একটা পৌরসভা ইলেকশনে 22 জন সাংবাদিক রক্ত ঝরিয়েছিল ওই রকম একটা সফিস্টিকেটেড শহরে 2 ঘন্টায়। তাতে কার কি এসে গেল, কার কি এসে গেছিল? আবারও বলি, যখন সংখ্যাগরিষ্ঠের দম্ভ নিয়ে কোনো সরকার, কোনো শাসক নিজের পাপটা আপনার ঘাড়ে দেয়, যখন বলে যে মামাটি মানুষের কিংবা সবকা সাথ সবকা বিকাশের একটা দম্ভে আমি যা কিছু করার লাইসেন্স পাচ্ছি, যে লাইসেন্সটা আমাকে রিনিউ শুধু করতে হবে, অর্থাৎ বছরভর, আগামী 36 বছর আমিই থাকবো, আমি বা আমার বংশের কেউ থাকবে, তার দায়টা শুধু মিডিয়া রক্ত ঝরিয়ে দেখিয়ে দিলেও যখন থাকে না, তার উপযুক্ত প্রমাণ ছিল ঝালদা পৌরসভা। ঝালদা পৌরসভায় একটা গোলমেলে ব্যাপার ঘটেছিল, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এমপি থেকে পঞ্চায়েত থেকে সব জায়গায় ভরপুর পেয়েও ওই পৌরসভাটাকে কিছুতেই কবজা করতে পারছিল না শাসক। বারবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরেও পাচ্ছিল না, তাতে প্রাণ ঝরল সেখানকার প্রার্থী, সেখানকার সাক্ষী, সব কিছু। তবুও সেই শাসক যখন একের পর এক অন্যায় করে যখন বলতেই থাকে যে আশীর্বাদ আমার মামাটি মানুষের আমার দিকে, তখন কি মনে হয় না যে সাংবাদিক যথেষ্ট দেখিয়েও আপনাকে ঘুম ভাঙাতে পারছে না? ঘুম ভাঙাতে পারছে না বলে ওই দম্ভের পাপটা আপনার ঘাড়ে দিচ্ছে। ওই দম্ভের পাপটা 36 বছর আগামী তারাই শাসন করবে বলছে, তখন সাংবাদিক হয় অসহায়। আসলে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, কর্ণাটক, ব্যাঙ্গালোর সব কিছু, কেরালা পাল্টে দিতে পারে, রাজস্থান পাল্টে দিতে পারে, পশ্চিমবঙ্গ 34, 42, 36, 12, 14 থেকেই যায়। কেন, কিসের জন্য? পশ্চিমবঙ্গের সাংবাদিকরা আর কত দেখাবে, আর কত না দেখিয়ে সুন্দরবনের বাঘ দেখাবে, দার্জিলিংয়ের কমলা লেবু দেখাবে, কিছু কিছু চ্যানেল দেখায় বটে, কিন্তু এই দেখিয়ে কি কারোর ঘুম ভাঙাতে পারে? ওই আলিগড়ের সেই ছেলেটির মতন কিংবা নায়কের সেই অনিল কাপুরের মতন। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আজকের সোশ্যাল মিডিয়ার পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন, সুমনদা যতই তাদের ছোট করুন, রবিশ কুমার বলুন, কিংবা ওই কাপ্পানকে বলুন, কিংবা প্রবীণ পুরকায়স্থ ইউএপিএ মামলায় ধরা পড়লেই বলুন, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করি। কেন না, ওই নানান রকম যা কিছু আছে তার মধ্যে থেকে কোথায় সচেতনভাবে আমাকে সচেতন করছে কোন সাংবাদিক, সেটা হতে পারে কোটি কোটি ভিউ, হতে পারে 24 ভিউ, কিন্তু আমরা কিন্তু খুঁজি, সচেতন মানুষ খুঁজি। আর খুঁজি বলেই আমার 62 সালের একটা ছায়াছবিকে মনে পড়ছে, সেটা হচ্ছে দাদা ঠাকুর। আচ্ছা বলুন তো, দাদা ঠাকুরের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না, কর্পোরেট মিডিয়া ছিল। তার সেই জঙ্গিপুর বার্তা, কিংবা সেটা যখন ব্রিটিশ বা লোকাল জমিদাররা বন্ধ করে দেয় তখন আবার বিদূষক বেরোয়। এই যে স্পিরিট, এই স্পিরিটটা বোধহয় সাংবাদিকতার শেষ কথা, যাতে সুমনদা তার অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলে গেলেন, আমাদের পোড় খাওয়া সাংবাদিক। কিন্তু আমি মনে করি যে পাবলিকের বোধহয় কোথাও একটা দায় আছে, যে সাংবাদিকরা তার জীবন পুড়িয়ে দেখানোর পরও আমরা তাদের কি সহজ বা কঠিন যাই বলুন খুব ওয়েট দিয়ে দেখে আমাদের ভোট
যেটা ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসেবে মিডিয়াকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা খুব সচেতনভাবে কি ভোটটা দিই, নাকি অবশ্যই। ভোটটা দেওয়ার সময় ওই খুব লোকাল ইস্যু, খুব লোকাল স্বাচ্ছন্দ্য সেটাই মনে করি, আর না হলে ফোর্থ পিলার হিসেবে আমাদের বেঁচে থাকার ধন্যবাদ, কোনো মানে ইন্দ্রাণীদি। হয় না। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তবে আমি একটা কথা বলি, ইন্দ্রাণীদি অসাধারণ চাঁচাছোলা ভাষায় কথা বললেন। সত্যি তো, একজন সাংবাদিক সে একা লড়ে যাবে, সাহসিকতার সঙ্গে লড়ে যাবে। সুমন চট্টোপাধ্যায় তাদের নাম বললেন, সুমনদা বললেন রবিশ কুমারের নাম, এবং আরও অন্যান্যদের নাম বললেন। ইন্দ্রাণীদির কথায় কোথাও যেন মনে হলো যে সুমনদা তাদের ছোট করেছেন, বরং আমার তো এবং আমার মনে হয় বরং সুমনদা তাদের মহামান্বিত করেছেন। এবং ইন্দ্রাণীদির কথায় কোথাও এই সাংবাদিকদের লড়াইয়ের পেছনে মানুষ কি থাকবে না, আমাদের কি দায় নেই? যখন একটা মানুষ লড়ছে অসত্যের মুখোমুখি সত্যের সপক্ষে, তখন মানুষ কি থাকবে না তার পাশে সে দাঁড়ানোর? অর্থাৎ একদিকে সৎ সাংবাদিকতায় ভরসা, অন্যদিকে সাংবাদিকেরও ভরসা থাকুক, অন্তত ভরসা যোগাক সাধারণ মানুষ। খুব সুন্দর সহজ সরল ভাষায়, আটপৌরে ভাষায় 33% পাপ থেকে আমাদের শুধু তিনি মুক্তি দেননি, তিনি খুব সুন্দরভাবে আলপনা আঁকলেন। সে আলপনা বিতর্কের নয়, আলোচনার।